এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম ব্রট ইউ বাই পাইল গ্রুপ। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতের জয়গান প্রতিষ্ঠা করেছে ভারতীয় সেনা। তাদের সাফল্যকে সম্মান জানাতে বাঁশবেড়িয়ায় তিরঙ্গা যাত্রা কর্মসূচি। বাঁশবেড়িয়ায় অনুষ্ঠিত হলো এক বিশেষ তিরঙ্গা যাত্রা, যার আয়োজনে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস। অপারেশন সিঁদুর নামক ভাবনাকে কেন্দ্র করে এই পদযাত্রা শুরু হয় বাঁশবেড়িয়া কলবাজার থেকে এবং তা শেষ হয় বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে। বিশাল এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাধারণ মানুষ। তিরঙ্গা যাত্রার শুরুতে লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতের বীর সৈনিক ও শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন এবং দেশের ঐক্য ও গর্বের বার্তা ছড়িয়ে দেওয়া। এই কর্মসূচি কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া হামলা এবং সেই ঘটনায় নিহত নিরীহ নাগরিক ও সন্ত্রাসবাদীদের হাতে নিগৃহীতা নারীদের কথা বলেছেন। বিএসএফ এর শেখ ইমতিয়াজ মারা গেছে, অফিসার মন্টু আলী শেখ মারা গেছে, আমাদের সেনাবাহিনীর জওয়ানরা মারা গেছে। তো এই দেশ আমাদের সবাইকার, সেকুলার দেশ। এবং এই মিছিলে দেখবেন আপনারা হিন্দু মুসলিম সমস্ত আমরা সবাই রাষ্ট্রবাদী। আমার সংখ্যালঘু ভাইয়েরা, মনোহর ভাই আছে এখানে, পান্ডুয়া থেকে কামালরা আসছে এবং আমরা সবাই, রাকেশরা আসছে, আমাদের কলকাতার লিডার, স্টেটের লিডার, আমরা সবাই মিলে এই পদযাত্রা আজকে আমরা করছি। একটা বিভাজন করবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা দেখেছে আমাদের ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ দেশের লড়াইয়ের সময় আমরা সবাই এক জায়গায় এবং প্রত্যেকে আমরা রাষ্ট্রবাদী মানুষ। এই যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত অপারেশন সিঁদুরের সাফল্যের সঙ্গে দেশের সেনাবাহিনীদের বীরত্বের কথা তুলে ধরেন। लेकिन भारतवर्ष में भी सिंदूर ऑपरेशन का जरूरत है, इसलिए कि यहाँ भी लोग ऐसे लोग हैं जो कि इसके खिलाफ में आवाज उठा रहे हैं शांति के नाम पर। এই তিরঙ্গা যাত্রা নিরাপত্তায় ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে এই কর্মসূচি শুধু একটি পদযাত্রা নয়, এটি ছিল ভারতের আত্মবিশ্বাস, ঐক্য এবং শক্তির এক গর্বিত বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সূর্যমুখী চাষ মেটাচ্ছে ভোজ্য তেলের চাহিদা। ঝাড়গ্রামের সাকরাইলের একাধিক এলাকায় প্রথমবার সূর্যমুখী চাষেই মিলেছে বড়সড় সাফল্য। অন্যান্য ফসল চাষ করতে যে পরিমাণ শ্রম আর অর্থ বিনিয়োগ হতো, তার থেকে সূর্যমুখী চাষ সহজ ও লাভজনক। বিগত দিনে এই পতিত জমিগুলিতে কৃষকরা চাষ করতেন আলু, বেগুন সহ বিভিন্ন ফসল। তবে এবার চাষে একটু ভিন্নতা এনেছেন তারা। সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন তারা। কিন্তু হঠাৎ সূর্যমুখী ফুলের চাষ কেন? কৃষকরা জানিয়েছেন, ধান চাষ করলে এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষতির সম্ভাবনা সূর্যমুখী চাষে নেই। সর্বোপরি এই চাষের ফলে ভোজ্য তেলের চাহিদাও মিটছে। সূর্যমুখী চাষের যা দেখলাম, অধিক ফলনও আছে এবং লাভও প্রচুর। তাতে আমরা এই সূর্যমুখী চাষটা বেছে নিলাম। তো এখানে হাতি আসলেও সূর্যমুখীর বাগানে হাতি ঢোকে না। ওই ধান চাষে দিয়ে আর অন্য সবজির উপর দিয়ে চলে যায়, আর সূর্যমুখী দেখলেই ওখানে হাতি যায় না। একদিকে দিগন্ত জুড়ে জমির পর জমিতে সূর্যমুখী ফুলের নয়নাভিরাম সৌন্দর্য, অন্যদিকে এই চাষ থেকে লক্ষ্মী লাভে স্বভাবতই খুশি কৃষকরা। তার উপর খুব বেশি পরিশ্রমও করতে হয় না এই চাষে। বাজারেও এই ফুলের বীজ থেকে তৈরি তেলের চাহিদা ও দাম পাওয়া যায় ভালোই। সূর্যমুখী চাষের পাশাপাশি আলু, বাদাম আরও 2-3 রকমের সাথী ফসলও চাষ করছেন তারা। এক কথায় জমিতে একের ভেতর আরও কয়েকটি ফসলের আবাদ করা হচ্ছে। ফলে হাতির হানার কারণে ধান চাষে যে ক্ষতি হয়েছিল, তা সূর্যমুখী চাষ করে অনেকটাই পোষানো গেছে বলেও জানিয়েছেন কৃষকরা। লাভ তো আছে। সূর্যমুখী তোমার এই তেলের দাম ধরো এই 200 টাকা লিটার, যদি কমসে কম বিঘায় তোমার আসে তাহলে হবে, লাভটাই হবে। সূর্যমুখী তো খেতে পারেনি ওরা, তার জন্য ধান তো মেড়ে চটে মানে শুঁড়ের মধ্যে সব কিছু করে দেয় ওরা, তার জন্য সূর্যমুখী চাষ করা হয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি তেল বাজারের অন্যান্য তেলের চেয়ে ভালো মানের ও কোলেস্টেরল মুক্ত, আর এর পুষ্টিগত গুণ অনেক বেশি। ফলে সূর্যমুখীর তেলের দামও বেশি। বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ বাড়াতে কৃষকদের নানা ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।
আর্থিক যেমন উপার্জন হবে সেরকম তেলের চাহিদাও মিটবে। তার জন্য আজকে আমরা বলেছি যে সবাই সূর্যমুখী চাষ, বাদাম চাষ এবং সূর্যমুখী ফলের চাষ করুন, দিলে আমরা ভোজ্য তেলের চাহিদা মিটবে। তার জন্য আমি কৃষক থেকে কিছু মানুষকে দিয়েছি বীজ। সহায়তা পেয়ে ও ভালো লাভের মুখ দেখে কৃষকরাও চাষ করতে আগ্রহী হচ্ছেন। বর্তমানে ব্যাপক হারে সাড়া পাওয়া যাচ্ছে এই চাষে, তাই কৃষকরা আগামীতে জেলা জুড়ে অন্যান্য ফসলের সঙ্গে সূর্যমুখী চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন সকলেই। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজনৈতিক আক্রোশের জের, গভীর রাতে ধানের গোলায় আগুন, পুড়ে ছাই প্রায় 4 বিঘা জমির ধান। বাঁকুড়ার জয়পুর থানার পদমপুর গ্রামে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে চাঞ্চল্য। বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার শাস্তি। রাতের অন্ধকারে 4 বিঘা জমির ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, মধুসূদন লোহার ভাগচাষী হিসেবে কাজ করেন, অন্যের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করেন। সেই মতো লোকের জমি ভাগে নিয়ে বড় ধান চাষ করেছিলেন এই চাষি। সেই ধান মাঠ থেকে তুলে এনে বাড়ির পাশে গোলা করে রাখা ছিল। অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা ওই ধানের গোলায় আগুন লাগিয়ে দেয়। ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে পরিবার ও গ্রামবাসীদের খবর দিলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে সম্পূর্ণ ধানের গোলা। তবে পরিবারের অভিযোগ, রাজনৈতিক আক্রোশ থেকেই এই ঘটনা। ওই বিজেপি করতে তো ছেলেটা আজকে জানি ওরাই ধরিয়ে দিয়েছে, বুঝতে আমরা তো বুঝতে পারি, নাহলে এমনি তো আমাদের কোনো সূত্রপাত নাই তো। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওইটাই করেছে। জানা গেছে ওই চাষির পরিবার স্থানীয় বিজেপি দলের সদস্য। সে কারণেই রাজনৈতিক আক্রোশ থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। সে তাপস লোহার, যে চাষি আমাদের ভারতীয় জনতা পার্টির শক্তি প্রমুখ, এর কয়েকদিন আগে ওই তাপস লোহারের ওই লোকের জমি চাষ করেছিল আলু, 25 বস্তা আলু রাতের অন্ধকারে চুরি করে নেয়। আমাদেরকে ভাবিয়ে তুলছে যে পশ্চিমবঙ্গ বর্তমানে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে আস্তে আস্তে। পুলিশি তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও মেলেনি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthdays, a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। দিল্লির মিউজিয়ামে এবার জায়গা করে নিতে চলেছে নদিয়ার শান্তিপুরের অতি ক্ষুদ্র হস্তচালিত তাঁত শিল্প। শিল্পী আবু সালাম শেখের হাতের তৈরি এই যন্ত্রটি স্বীকৃতি পাওয়ায় স্বাভাবিকভাবে খুশি নদিয়াবাসী। উচ্চতা 3.5 ফুট, চওড়া 2 ফুট, অতি ক্ষুদ্রতম হস্তচালিত এই তাঁত যন্ত্রটি এবার জায়গা করে নিয়েছে দিল্লির মিউজিয়ামে। নদিয়ার শান্তিপুরের এক শিল্পী নিপুণ কারিগরিতে তৈরি করেছেন এই অতি ক্ষুদ্রতম তাঁত যন্ত্রটি। সম্প্রতি নদিয়ার শান্তিপুরের হস্তচালিত তাঁত এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর তাঁতিপাড়ায় শোনা যায় না তাঁতের খটখাটানি আওয়াজ। একটা সময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এই হস্তচালিত তাঁত, যার শব্দে ঘুম ভাঙত সকলের। এই শিল্পের উপর নির্ভর করেই জীবন জীবিকা চলত গোটা শান্তিপুরবাসীর। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে অতি প্রাচীন শান্তিপুরের হস্তচালিত তাঁতের। ফলে এখন অনেকেই অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে জীবন জীবিকার রাস্তা বেছে নিয়েছেন। নদিয়ার শান্তিপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের সুদক্ষ শিল্পী আবু সালাম শেখের কথায়, তিনি গৃহস্থের কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন নকশা তৈরির কাজ করেন। কিছুদিন আগে কলকাতার এক প্রবাসী এই ক্ষুদ্র তাঁত তৈরির অর্ডার দিয়েছিলেন তাকে। এরপর মাত্র 10 দিনের অক্লান্ত পরিশ্রমে তিনি তৈরি করে ফেলেন এই হস্তচালিত তাঁত। এই তাঁত যন্ত্রটি দিল্লির মিউজিয়ামে রাখার জন্যই তৈরি করার অর্ডার পেয়েছিলেন তিনি বলেই জানিয়েছেন আবু সালাম শেখ। কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে, লোহার জ্যাকেট হয়
সেই জায়গায় কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে, কাঠের সব কিছুই তৈরি হয়েছে, কাপড়ও তৈরি হচ্ছে। শাড়ি কি তৈরি করা এর মধ্যে সম্ভব? শাড়ি তৈরি করা বলতে শাড়িটা অল্প মানে খানিকটা বোনা হচ্ছে এই পর্যন্ত, মানে পুরোপুরি যে শাড়িটা তৈরি হয় সেটা সম্ভব হবে না, মানে এটা এমনি দেখানোর জন্য মানে এটা তৈরি। যে মুখে বলেছে যে দিল্লি যাবে এই পর্যন্ত বলে কথাবার্তা হয়ে তার মানে কোনো একটা মিউজিয়ামে থাকবে না? মিউজিয়ামে থাকবে বলেছে। তাঁত শিল্পীরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে হারিয়ে গেছে এই হস্তচালিত তাঁত, কিন্তু আবু সালাম শেখের তৈরি শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত দিল্লির মিউজিয়ামে জায়গা করে নেওয়াতে তারা অত্যন্ত গর্বিত। দেশ বিদেশের পর্যটক থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষ মিউজিয়ামে গেলে এবার দেখতে পাবে শান্তিপুরের ঐতিহ্য হস্তচালিত তাঁতের সুদর্শন চিত্র করা হয়েছে। যেভাবে শান্তিপুরের তাঁতে কাপড় তৈরি হয় এটাও সেইভাবেই তৈরি হচ্ছে, নিখুঁতভাবে কাপড়টা তৈরি হয়েছে, কাপড়ে আমাদের বোনা হয়েছে, বা হাতটাতে যেটা আমাদের বুটি তোলা হয় যাকে বলে নকশা সেটাও হয়েছে, বা আসলে যে রেখি করা হয় বা নকশা করা হয় সেটাও আমাদের করে দেওয়া, মানে সম্পূর্ণ ফুটিয়ে তোলা হয়েছে। একদম এটাতে আমাদের একটা সাধুবাদ দেওয়া দরকার সরকারকে, প্লাস আমাদের গর্ব হয়েছে যে শান্তিপুরের তাঁত মিউজিয়ামে যাচ্ছে, যে পর্যটক বা বিদেশ থেকে লোক এসে দেখবে। আমরা চাইছি ভালোভাবে হোক, ভালো লাগুক, আবার যে জিনিসটা ধ্বংসের পথে চলে গেছে সেই জিনিসটা ফুটে উঠুক, যে আমরা এই যে চলে যাচ্ছে যে ধ্বংসের মধ্যে তাহলে আমরাও ওর মধ্যে যুক্ত ছিলাম, আমরা সুতোনাতা পাকাতাম মেশিনে, সেই দিক থেকে দেখা যাচ্ছে আমরা কাজ হারা হয়ে যাচ্ছে, কাজ হারিয়ে ফেলছি, কিন্তু সেই দিক থেকে যদি আবার ফুটে ওঠে আমরা চাই আবার শান্তিপুরের তাঁতের শাড়ি আবার ফুটে উঠুক। শিল্পীর হাতের নিপুণ কাজ ও নকশায় সম্পূর্ণ কাঠের তৈরি এই ক্ষুদ্র তাঁত যন্ত্রটি মিউজিয়ামে রাখার পর আগামী দিনে অনন্য নিদর্শন হয়ে উঠবে গোটা দেশ বিদেশ জুড়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গ্রামে গিয়ে বৈঠক করেও কাটলোরা ভাবাদিঘির জট, ক্ষোভের মুখে পড়ে শূন্য হাতেই ফিরতে হলো প্রশাসনিক আধিকারিকদের, ফলে থমকে রইল তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচলের কাজ। হাইকোর্টের রায়ের পর প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও ভাবাদিঘির জট কাটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিন রেল মৎস্য দপ্তর থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা গোঘাটের ভাবাদিঘি গ্রামে যান। সেখানে গ্রামের মানুষের সঙ্গে প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনার সময় প্রশাসনিক আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনিক আধিকারিকরা আবারও আলোচনার আহ্বান জানিয়ে এদিন ফিরে যান। একটা এত বড় দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় আর্থ সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান, সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো। এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে, উদ্বোধন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরাও সেই মধ্যে এগিয়ে যাব। ভাবাদিঘির উপর নির্ভর করে এলাকার আর্থসামাজিক পরিস্থিতি পুনরুজ্জীবন করে কিভাবে এলাকায় রেলপথ চলাচলের ব্যবস্থা করা যায় সেই নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এরপরেও স্পষ্ট কোনো নির্দেশিকা পাওয়া যায়নি গ্রামবাসীদের তরফ থেকে। জট কাটলো কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটা নির্ভর করে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখব, হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে। প্রসঙ্গত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প আজও গোঘাটের ভাবাদিঘি জটে আটকে আছে। 2010 সাল থেকে এই এলাকার কাজ বন্ধ রয়েছে। বাকি অনেকটা অংশে রেল লাইন পাতার কাজ শুরু হলেও ভাবাদিঘির বাসিন্দাদের আন্দোলনের জেরে সেখানে বন্ধ কাজ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট 3 মাসের মধ্যে ভাবাদিঘিতে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এরপর থেকে বারবার বৈঠক হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্জুনজোড়া গ্রামে ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সেখানকার গ্রামবাসীদের। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও কিছুতেই বুঝতে চাইছে না সেখানকার স্থানীয় মানুষজনরা। অর্জুনজোড়া গ্রাম দিনের বেলাতেও যেন রাতের নীরবতা, চারপাশে থমথমে পরিবেশ, মানুষের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ স্পষ্ট। অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল, তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে। এলাকার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে। ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে।
দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে। কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে? স্থানীয় মানুষের একাংশের দাবি, কেউ বা কারা গ্রামে এই গুজব ছড়িয়েছে, যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি। মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে, তাহলে কি হতে পারে? এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কিভাবে? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়ান দিছে গল্প বলে বলে। কেন? যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরেছিল, তাতে লাভটা কি? নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই। 3-4 বার এটা দিয়ে আপ এন্ড ডাউন করছে, আজ পর্যন্ত কিছু দেখি নাই। রাতেও দিনও 24 ঘন্টা আমরা টাইম ঠিকান নাই, আসা যাওয়া করছি, এখনো কোনো দেখি নাই। এটা লাভ তো কিছু নাই, ক্ষতি আছে। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা। এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে ভূতের আতঙ্ক কাটবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্ত। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। আগামী 10ই জুন ওনাদের 24 বছর পূর্তি উপলক্ষে ওনাদের সৃজনীতি অনুষ্ঠান হবে। তাই আপনাদের পক্ষ থেকে এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। তাদের এই প্রত্যেক বছর ওনারা এই প্রোগ্রামটা করেন, এই প্রোগ্রাম খুব ভালো হবে এবং পুরো আপনাদের যে পরিবার, যে নিউজ এক্সপ্রেস নিউজের পরিবার, তাদের সবাইকে এই শুভেচ্ছা জানাই তাদের এই 24 বছর পূর্তির জন্য। এক্সপ্রেস নিউজ আগামী 10ই জুন তাদের 24 বছর যাত্রাপথ সম্পূর্ণ করছে। ঝাড়গ্রাম মহকুমা প্রশাসনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। সংবাদ মাধ্যম যেভাবে গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ হিসেবে কাজ করে, আমি আশা করব এক্সপ্রেস নিউজ একইভাবে খুব দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করবে। এক্সপ্রেস নিউজকে আপনাদের 24 বছর পূরণ হয়েছে, ওটার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাচ্ছি। আপনাদের স্টাফ, আপনাদের ভিউয়ার্স সবাইকে আমি কংগ্রাচুলেট করতে চাচ্ছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।